আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ৭১ পৃষ্ঠা তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা। চলো আমরা দেখে নিই। তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয়। নিচের একটি তথ্যমূলক লেখা দেওয়া হলো। এটি রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখা। এটি রচনা করেছেন সেলিনা হোসেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক। রোকেয়া সাখাওয়াত হোসেন। সেলিনা হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে রোকেয়া কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের প্রভৃতি সম্পত্তির অধিকারী ছিলেন। পায়রাবন্দর গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল। রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় বাঙালি মুসলমান সমাজের শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। ফলে মুসলমান শিক্ষা দীক্ষা চাকরি সামাজিক প্রতিষ্ঠান দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুব শোচনীয়। পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষার লাভের কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়া প্রবল আগ্রহে লেখাপড়ার প্রতি ছিল। এবার আমরা 72 পৃষ্ঠাটি দেখে নিই। রোকেয়ার বড় দুই ভাই কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজের উচ্চশিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমুন্নেসা এবং রোকেয়াকে ইংরেজি শেখায় শিক্ষিত করেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্যের রচনা ও চর্চার আগ্রহী হয়ে ওঠেন। রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ডে করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গের পাত্রে তিনি লিখেছিলেন, আপাজান, তিনি শৈশবে তোমারই স্নেহ প্রদাসেক বর্ণ পরিচয় পড়তে শিখি। অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়তে আপত্তি না করলেও বাঙ্গালা পড়ায় ঘোর বিরোধী ছিল। একমাত্র তুমি আমার বাঙ্গালা পড়ায় অনুকূলে ছিলে। নানা বাধা এগিয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা সাহিত্যের সৃষ্টি করেছেন। তাই রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী। 1897 সালে কিশোরী বয়সে বিরাহের ভগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। এখানে রোকেয়ার ফার্স্টের নাম থাকে বেগম রোকেয়া। পরে এই সাখাওয়াত হোসেনের সঙ্গে বিয়ের পরে নাম দেওয়া হয়, মানে মৃত্যুর পরে নামকরণ করা হয় রোকেয়া সাখাওয়াত হোসেন। স্বামীর সহযোগিতায় তিনি পড়াশোনার চর্চা চালিয়ে যান। বাংলায় ইংরেজি উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা তার প্রথম রচনা পিপাসা। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম রচনা কি? পিপাসা। এটি ছাপা হয় নবপ্রভা পত্রিকায়। বিভিন্ন সময় তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। তাহলে প্রথম ইংরেজি রচনা কই? সুলতানাস ড্রিম। তার রচনা সুদীপ মহলে দৃষ্টি আকর্ষণ করে। তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। তাহলে সৈয়দ সাখাওয়াত হোসেন কবে মারা যান? 1909 সালে। রোকেয়া ভগলপুরে তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠান করেন। তখন ছাত্রী ছিল 5 জন। তাহলে প্রথমে ছাত্রী কয়জন ছিল? 5 জন। 1911 সালে এই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন। শুরুতে ছাত্রীর সংখ্যা ছিল 8 জন। তাহলে কলকাতা শুরুতে ছাত্রীর সংখ্যা কতজন ছিল? 8 জন। আস্তে আস্তে স্কুলের ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুল প্রতিষ্ঠান করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন। এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষা অগ্রগতি সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো দিকে এগুতে থাকে। 1916 সালে তিনি আঞ্জুমানের খাতিয়ানে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠান করেন।
এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো। তাদের হাতের কাজ শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থা ছিল। এক কথায় এই সংগঠনটির লক্ষ্য ছিল সমাজের দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা। রোকেয়া প্রকাশিত বইয়ের সংখ্যা হচ্ছে 5টি। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা কত? 5টি। মুতাসির প্রথম খণ্ড 1904 সালে, সুলতানাত ডিরিজ 1908 সালে, মতিসুর দ্বিতীয় খণ্ড 1922 সালে, পদ্মরাগ 1924 সালে, অবরোধবাসিনী 1931 সালে। রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টান্ত সম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসাবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুই ভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন। এক, মেয়েদের জন্য স্কুল স্থাপন করে, দুই, নিজের রচনা নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। তিনি 1932 সালে 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তার রোকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করবে 1932 সালে 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। এবার আমরা 73 পেজের শব্দ অর্থগুলো দেখে নিই। অক্লান্ত অর্থ ক্লান্তহীন, অগ্রগতি এগিয়ে চলা, অগ্রদূত পথ প্রদর্শক, অনুকূলে পক্ষে, অনুপ্রেরণা, উৎসাহ, আগ্রহ, ইচ্ছা, আত্মপ্রকাশ, আবির্ভাব, আবেদন, নিবেদন, অনুরোধ, উৎসর্গপ্রব। বইটি কাকে উৎসর্গ করে হয়েছে? বইয়ের যে পাতায় তা লেখা থাকে। উপমহাদেশ, দক্ষিণ এশিয়ার বৃহত্তম অঞ্চল। খণ্ড, অংশ, ঘোর, প্রবাল, ডেপুটি ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা। দিক নির্দেশনা, পথ দেখানো, দুস্থ, অসহায়, দূরদৃষ্টি সম্পন্ন, ভবিষ্যতে কি হবে তা যিনি আন্দাজ করতে পারেন। নারী মুক্তি, নারীর স্বাধীনতা, নিরলস, যার অলস্য নেই। পর্দা প্রথা, নারীদের ঘরের বাইরে না যাওয়া, সামাজিক রীতি। পারদর্শী, দক্ষ, প্রচলন, চালু, প্রবল, খুব, প্রভু, প্রচুর। বর্ণ পরিচয়, বর্ণমালা শেখার বই। বাঙ্গালা, বাংলা ভাষা। বিংশ শতাব্দী, 20 শতক বা 1901 থেকে 2000 সাল। বিশাল, অনেক বড়। ভগলপুর বিহারের একটি জেলা শহর। ভূসম্পত্তি অত জমিজমা। মাদ্রাজ অত ভারতের একটি শহর, বর্তমান নাম হচ্ছে চেন্নাই। শোচনীয়, অত্যন্ত খারাপ। সংগঠন, প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, সমাজের সম্মানজনক ব্যবস্থা নিয়ে থাকা। সেন্ট জেভিয়ার্স কলেজ একটি কলেজের নাম। স্থানান্তর, জায়গা বদল। স্নেহ প্রাসাদে মানে আদরে। স্বাবলম্বী অর্থ স্বনির্ভর। এবার আমরা 74 পেজটি দেখে নিই। পড়ে কি বুঝলাম? ক, এ লেখায় কী ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে? খ, এ লেখায় কোন তথ্যটি আমার ভালো লেগেছে, তোমার ভালো লেগেছে? গ, এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো? ঘ, কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয়? এ লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। এই লেখা কী ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে? এই লেখায় একজন মহিষী নারীর জীবনভিত্তিক বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে। এ লেখায় কোন তথ্যটি তোমার ভালো লেগেছে? এ লেখায় আমার সবচেয়ে ভালো লেগেছে রোকেয়া সাখাওয়াত হোসেন শিক্ষার প্রতি আকর্ষণ ও অনুরাগ, মেয়েদের শিক্ষা ও উন্নতির জন্য জীবন প্রচেষ্টা। এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো? এর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ ধরনের লেখা পড়েছি। ঘ, কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয়? যারা বিখ্যাত মানুষের জন্য অনেক কিছু করে গেছেন এমন সুপরিচিত ব্যক্তিদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয়। এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এই লেখা থেকে বেগম রোকেয়া জীবন সংগ্রামের কাহিনী জানতে পেরেছি। তার লেখা বিভিন্ন বইয়ের কথা জানতে পেরেছি। তার নানা মহৎ কাজকর্মে জানতে পেরেছি। বিশেষভাবে জানতে পেরেছি প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রোকেয়ার নানা রূপ লড়াই সংগ্রাম সম্পর্কে।
এবার আমরা 75 পৃষ্ঠাটি দেখে নিই। বলি ও শিখি। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনার লেখক যা বলেছেন তার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। চলো আমরা নমুনার উত্তরটি দেখে নিই। বেগম রোকেয়া 1980 সালে এখানে 1880 সালে হবে, রংপুর জেলায় পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় মুসলমান সমাজের বাংলা ইংরেজি শিক্ষার প্রচলন ছিল না। পর্দার কড়িতে মেয়েদের ব্যবস্থা খুব খারাপ ছিল। রোকেয়ার বড় বোন ও বড় দুই ভাইয়ের সহায়তায় অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে পড়ালেখা চালিয়ে যান। তারপর 1897 সালে ভোগলপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হলে স্বামীর সহযোগিতায় তিনি লেখাপড়া চালিয়ে যান। তার সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে পিপাসা রচনার মাধ্যমে। তার বিভিন্ন রচনা বিভিন্ন পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে ইংরেজি রচনা সুলতানাস ড্রিম এর মাধ্যমে তিনি সাহিত্যিক হিসেবে পরিচিতি পান। 1909 সালে তার স্বামী মারা গেলেন। স্বামীর নামে গার্লস স্কুল প্রতিষ্ঠান করেন। তিনি ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করেন। এভাবে ধীরে ধীরে নারী শিক্ষা বাড়তে থাকে। বেগম রোকেয়া নারী শিক্ষার অগ্রদূত হিসাবে স্বীকৃতি। তিনি 1932 সালে মৃত্যুবরণ করেন। এবার আমরা 76 পৃষ্ঠাটি দেখে নিই। কিভাবে লিখব তথ্যমূলক লেখা? মূলত তথ্য স্থাপন করা হয় যেসব রচনা, সেগুলোকে তথ্যমূলক লেখা। তথ্য নানা ধরনের হতে পারে, তাই তথ্যমূলক লেখাও নানা রকমের হয়। জীবনী এক ধরনের তথ্যমূলক লেখা। এছাড়াও বিভিন্ন ধরনের বিশ্বকোষ গ্রন্থে কিংবা অনলাইন উইকিপিডিয়ায় বহু ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায়। তথ্যমূলক লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। কী নিয়মে লেখা হবে তা ঠিক করতে হয়। লেখাটিতে কী ধরনের তথ্য থাকতে হবে তা নিয়ে ভাবতে হয়। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়। ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলো সাজাতে হয়। বিষয়ের সাথে মিল রেখে লেখাটি একটি শিরোনামে তৈরি করতে হয়। তথ্যকে স্পষ্ট করতে ছবি ও ছক, সারণী ইত্যাদি ব্যবহার করা যায়। তথ্যমূলক রচনার প্রস্তুতি। তোমার দলে ভাগ হও। এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসব তথ্য সংগ্রহ করো। প্রতিষ্ঠান ইতিহাস, অবস্থান কাঠামো, বর্তমান শিক্ষা ও শিক্ষার্থী, বিভিন্ন কর্মকাণ্ড, অর্জন কীর্তি, প্রতিষ্ঠানের ছবি। প্রতিটি দলে সংগ্রহ করে তথ্য আলাদা আলাদা করে কাগজে লিখে বড় কাগজে সেটে দাও। বড় কাগজটি এমন এক জায়গায় রেখো যাতে সবাই দেখতে পায়। বড় কাগজের সেটে রাখা তথ্যগুলো কাজে লাগিয়ে একটা তথ্যমূলক রচনা তৈরি করো। চলো এই নমুনা ছকটি আমরা দেখে নিই। এবার আমরা উত্তরটি দেখে নিই। প্রতিষ্ঠান ইতিহাস। 1942 সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে তোমাদের বিদ্যালয় যে সালে প্রতিষ্ঠিত হয় সেই সালটা দেবে। অবস্থান কাঠামো। শরীয়তপুর জেলার জাজিরা থানায় অবস্থিত। তোমাদের জেলা এবং তোমাদের থানাটা দেবে এখানে। বর্তমান শিক্ষক শিক্ষার্থী। বর্তমান শিক্ষক প্রধান শিক্ষক সহ 21 জন, শিক্ষার্থী 68 জন। তোমাদের স্কুলে কতজন শিক্ষক আছে প্রধান শিক্ষক সহ ততজনের সংখ্যা দেবে, আর শিক্ষার্থী কতজন সেগুলো দেবে। বিভিন্ন কর্মকাণ্ড, বিতর্ক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক নাটক ইত্যাদি হয়। অর্জন ও কীর্তি। আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা প্রথম বছর চ্যাম্পিয়ন হন। এখানে তোমার স্কুলের নাম দেবে, দিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বছর চ্যাম্পিয়ন হন দেবে। প্রতিষ্ঠানের ছবি। এটা হচ্ছে প্রতিষ্ঠানের ছবি। তোমাদের স্কুলের মতো করে একটা ছবি আঁকিয়ে দেবে। এবার আমরা তথ্যমূলক লেখাটা দেখে নিই। আমাদের বিদ্যালয়ের নাম জাজিরা হাট উচ্চ বিদ্যালয়। এখানে তোমাদের বিদ্যালয়ের নামটা দেবে। স্থানীয় বিদ্যোৎসাহী জনগণের আপ্রাণ চেষ্টায় এই বিদ্যালয়টি 1942 সালে স্থাপিত হয়। তোমাদের যে সালে স্থাপিত হয় সেই সালটা দেবে।
বিদ্যালয়টি শরীয়তপুর জেলার জাজিরা থানায় ১ নং জাজিরা পৌরসভায় জাজিরাহাট নামক স্থানে অবস্থিত। এখানে তোমাদের জেলা দেবে, তোমাদের থানার নাম দেবে, দিয়ে কোন পৌরসভা বা কোন ইসের ভিতরে তোমাদের স্কুলটি, তোমাদের স্কুলের গ্রামের নামটা দিবে। আমাদের বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দর। এটি বড় রাস্তার খুব কাছে অবস্থিত। এর চারদিকে বিভিন্ন ফুলের কাঠের গাছে ঘেরা, ফুল ও কাঠ গাছের ঘেরা। এখানে পাঠদানের জন্য 10টি কক্ষ রয়েছে। বারান্দার সঙ্গে রয়েছে ফুলের বাগান। এরপরে সবুজ ঘাসের ছোঁয়ায় খেলার মাঠ। আমরা এখানে খেলাধুলা করি। আমাদের বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, শিক্ষার মান খুবই উন্নত। ষষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে বর্তমান প্রায় 800 শিক্ষার্থী অধ্যয়নরত করেন। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক সংখ্যা 21 জন। তারা সবাই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীরা বিদ্যালয়ে সুশৃঙ্খলার সঙ্গে পড়াশোনা করেন। শিক্ষকরা আমাদেরকে নিজেদের সন্তানের মতো ভালোবাসেন। আমরাও শিক্ষকদের অত্যন্ত শ্রদ্ধা করি। প্রতি বছর এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে খুব ভালো অর্জন করেন। আমাদের বিদ্যালয়ে লেখাপড়া ছাড়াও চারিত্রিক গঠন, মানবতাবোধ এবং দেশাত্মবোধ জাগ্রত করার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালানো হয়। খেলাধুলায় আমাদের বিদ্যালয়ে থানার মধ্যে প্রায় সবসময় শীর্ষস্থান অধিকার করেন। আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের পুনঃ বিজয় তারই প্রমাণ বহন করেছে। আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য প্রতি বছর শিক্ষার্থীদের লেখা নিয়ে স্কুল বার্ষিক প্রকাশিত হয়। এছাড়াও আমাদের বিদ্যালয়ের প্রতি বছর বিতর্ক অনুষ্ঠান, বার্ষিক নাটক, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠান হয়। আমাদের বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যে কারণে এটি জাজিরা থানার মডেল স্কুলের একটি। আমি এই বিদ্যালয়ের অত্যন্ত ভালোবাসি। আমি এই বিদ্যালয়ের বার্ষিক উন্নতি কামনা করি। ধন্যবাদ। তার আগে বলে রাখি, তোমাদের বিদ্যালয় সম্পর্কে যা আছে তোমরা এভাবে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করেন, আর যারা সাবস্ক্রাইব লাইক করেছেন, শেয়ার করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।